আগে জাতীয় নির্বাচনের পক্ষে বিএনপি, সংস্কারে ফয়সালা চায় জামায়াত, স্থানীয় সরকারের ভোট ও আওয়ামী লীগ নিষিদ্ধে গুরুত্ব অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। কোনো সংস্কার চাপিয়ে দেওয়া হবে না, বাস্তবায়ন করবেন রাজনীতিকরাই, বললেন প্রধান উপদেষ্টা। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হওয়া জরুরি। জাতীয় নির্বাচনে 1.5 কোটি প্রবাসীর অনলাইনে ভোট নেওয়ার চিন্তা, সাইবার নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ, সুযোগ পেলে মজবুত হবে গণতন্ত্রের ভিত্তি, বলছেন বিশ্লেষক। বিডিআর হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার আন্তর্জাতিক কৌশল, দাবি অ্যাটর্নি জেনারেলের। শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে কাজ করছে কমিশন। এবং 3 দিন ব্যাপী ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার। সর্বোচ্চ গুরুত্ব পাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। 354 প্রস্তাবের ওপর হবে আলোচনা। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। বিএনপি আগে জাতীয় নির্বাচন চাইলেও ভিন্ন মত জানিয়েছে অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। আগে স্থানীয় সরকার নির্বাচন চান সংগঠন দুটি নেতারা। আওয়ামী লীগকে নিষিদ্ধে সব দল একমত হয়েছে বলেও জানান তারা। শীঘ্রই জাতীয় ঐক্যমত তৈরির আশা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত জাতীয় নির্বাচন চায় তার দল, আর সংস্কারের ফয়সালা চায় জামায়াতে ইসলামী। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা শনিবার বিকেল 3টায় শুরু হওয়া এ সভায় অংশ নেন 26টি রাজনৈতিক দল ও জোটের প্রায় 100 জন নেতা। এর মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় অধ্যায় শুরু হলো বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলো সরকারের পাশে থাকার আশ্বাস দিলেও সংস্কারে যেন নির্বাচন বিলম্বিত না হয় সে দাবি জানান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও রয়েছে ভিন্ন মত। স্থানীয় নির্বাচন আগে চাই না, কারণ স্থানীয় নির্বাচন দিলে 4,500 ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। আমরা স্পষ্টভাবে বলেছি স্থানীয় নির্বাচন করেন, জাতীয় নির্বাচন আগে করেন, কিন্তু আপনার প্রশাসনিক কর্তৃত্ব লাগবে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান এবং গণতান্ত্রিক ব্যবস্থা যাওয়া, এটাও একটা সংস্কারের অংশ। সেক্ষেত্রে সংস্কার এবং নির্বাচন প্যারালাল চলবে। জাতীয় নির্বাচনের আগে যেন কোনোভাবেই স্থানীয় নির্বাচন না করা হয়। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা করাটা অত্যন্ত বিপজ্জনক হবে। স্বৈরাচারীদের বিচার নিশ্চিত ও আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের দাবি জানিয়েছে কয়েকটি সংগঠন। আগামী নির্বাচন বাস্তবায়ন হওয়ার আগেই বিগত এই ফ্যাসিবাদী শক্তির এবং এই হত্যাকারী শক্তির বিচার এটা দৃশ্যমান হবে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করেছেন। রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা, এই দেশে ফ্যাসিস্টের ভবিষ্যৎ কি হবে সেই রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রেও রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা। আগে জাতীয় নির্বাচনের পাশাপাশি বিএনপি আশা করছে দ্রুত সংস্কারের বিষয়ে ঐক্য প্রতিষ্ঠিত হবে। আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। সংস্কারের ঐক্য হওয়ার পরই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় জামায়াতে ইসলাম। এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকার উদ্যোগ নিয়ে আগে স্থানীয় সরকার নির্বাচন, নতুন সংবিধান ও আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক যেই দলগুলো ছিল সবাই এসছে, আমরা সবার মতামতের ভিত্তিতে আমরা সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছি যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটা অপ্রাসঙ্গিক, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসাবে আমরা আজকে যেটি প্রস্তাব করেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার। আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোষর, তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে, এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না, এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি। বাংলাদেশের শেষ বা মুক্তির লড়াই, এই দেশের ভবিষ্যৎ একমাত্র যদি আমরা একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান উপহার দিতে পারি সেটার মধ্যেই হবে। ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে পরবর্তীতে আলাদাভাবে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। কোনো সংস্কার চাপিয়ে দেবে না অন্তর্বর্তী সরকার।
সুপারিশ তৈরি করলেও সংস্কার বাস্তবায়ন করবেন রাজনীতিকরাই। এক্ষেত্রে ঐকমত্য ছাড়া কোনো মুক্তি নেই। শনিবার সন্ধ্যায় সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, সবার ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হওয়া জরুরি। আর সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার শেষ করে আগামী 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার বিকাল 3টায়। শুরুতেই বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় সফলতার সঙ্গে শেষ হবার পর শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়ের যাত্রা। এই অধ্যায় সফলতা পেলে তৃতীয় ধাপে আর কোনো দুশ্চিন্তা থাকবে না বলেও জানান তিনি। যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুণ্ডল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্বই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসবে, জিনিসগুলো ব্যাখ্যা করেছেন, চাপিয়ে দেওয়ার জন্য না। আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ। সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে। সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা জুলাই সনদ প্রণয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, জাতীয় ঐকমত্য ছাড়া কোনো মুক্তি নেই। আলটিমেট গোল হচ্ছে একটা সনদ তৈরি হবে, জুলাই সনদ, জুলাই চার্টার, যে আমরা এত কিছু কাণ্ডের পরে আমরা সবাই মিলে এটাতে একমত হয়েছে। কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন সেটাও পরে আলোচনা হবে, কিন্তু একমত হওয়াটা প্রথম জরুরি। বেশি একমত হয়ে গেলে ইমপ্লিমেন্টেশন প্রসিজিওর এমনিতেই বেরিয়ে আসবে। একমত না হলে যদি ধরলাম হালকা হালকা ভাবে না, যাতে কী করবো আমাদের করার কিছু নেই, তাহলে আমাদের তো মুক্তি নেই। এদিকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার প্রতি গুরুত্ব দেন। আগামী 6 মাসের মধ্যে সংস্কার শেষে নির্বাচন সম্ভব বলে মনে করেন তিনি। এই কমিশনেরই মেয়াদ দেওয়া হচ্ছে 6 মাস। সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে, কমিশনের পক্ষ থেকে লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা ঐকমত্যে পৌঁছতে চাই। কিন্তু যেহেতু 6টি কমিশনের প্রতিবেদন এবং আমরা এই প্রতিবেদনগুলোর সারাংশ ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো দিয়েছি, তারা পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো এক অর্থে দেখেছেন, কিন্তু পর্যালোচনা করার জন্য একটু সময় তাদের দিতে হবে এবং আমরা চাই অত্যন্ত দ্রুততার সাথে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে সঠিক সময়ে নির্বাচনের বিষয়ে গুরুত্ব দেয় রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্যটা প্রতিষ্ঠা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর চিন্তাভাবনা চলছে। প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন, অনলাইনে ভোট নেওয়া সম্ভব, তবে তার আগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর রাজনীতি বিশেষজ্ঞ বলছেন, গণতান্ত্রিক চর্চা মজবুতে 1.5 কোটির বেশি প্রবাসীকে ভোটের আওতায় আনা জরুরি। বিস্তারিত কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। বিদেশে দিনরাত পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। তাদের কষ্টার্জিত অর্থ বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। 1.5 কোটিরও বেশি বাংলাদেশের নাগরিক দেশের বাইরে থাকেন, যারা সবাই ভোট দেওয়ার যোগ্য। এই ভোটার সংখ্যা গড় হিসেবে 37টি সংসদীয় আসনের মোট ভোটারের সমান, কিন্তু তারা ভোট দিতে পারেন না। ভোট দেওয়ার জন্য 2008 সাল থেকে পোস্টাল ব্যালট সুবিধা চালু থাকলেও তা জানেন না বেশিরভাগ প্রবাসী। না, আমরা তো জানি না, কোনো সময় শুনিও না এইসব। অনেক বছর ধরে আমরা বিদেশে আছি, কিন্তু আজ পর্যন্ত বিদেশে বসে কোনো ভোট দিতে পারিনি। তারা জানান, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ। মিলছে না ছাড়াও দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে আবেদন করেন মোটে 409 জন। যদি সরকার আমাদের জন্য এরকম কোনো সুযোগ সুবিধা করে থাকে, তাহলে আমরা অবশ্যই ভোট দেওয়ার জন্য ইচ্ছুক। অবশ্যই আমরা বিদেশে বসে ভোট দিতে চাই। তাই পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং চালুর সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। অনলাইনে যখন ভোটিং হচ্ছে তখন আপনার কিন্তু কোনো ভিজিবিলিটি নাই। ছোট্ট একটা কমান্ড দিয়ে 1 লক্ষকে 10-এ নিয়ে আসা সম্ভব। গণতন্ত্রের ভিত্তি মজবুতে প্রবাসীদেরকে ভোটের আওতায় আনার পরামর্শ রাজনৈতিক বিশেষজ্ঞের। ভোট দান থেকে তারা যদি বঞ্চিত হয়, তাহলে তাদের প্রতি অন্যায় করা হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমরা দেখব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা মনে করি না। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে শিগগিরই 40টি দেশে কাজ শুরু করার কথা জানিয়েছে ইসি।
কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকে রাখতে বিডিআর হত্যাকাণ্ড একটি আন্তর্জাতিক কৌশল ছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার হত্যাকাণ্ডের বিচারে কমিশন গঠন করেছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রকারী যুদ্ধের। শনিবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে অনুষ্ঠিত হয় ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। অংশ নেন তেজগাঁও কলেজ ও বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শেখ মুজিবের কন্যা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। প্রতিযোগিতায় প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক কৌশল ছিল বিডিআর হত্যাকাণ্ড। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। মঈনুল আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব ছিল না। অ্যাটর্নি জেনারেল বলেন, ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কমিশন গঠন করেছে। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। যে কোনো ব্যক্তিকে যে কোনোভাবে ওনারা শামন করতে পারেন এবং তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পারেন। এখানে আইনের কোনো ব্যত্যয় নাই। দেশের সার্বভৌমত্ব নষ্ট ও নৈরাজ্যকে দীর্ঘস্থায়ী করতে ৫৭ সেনা সদস্যকে হত্যা করা হয়েছিল বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ৩ দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার। সর্বোচ্চ গুরুত্ব পাবে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। রোববার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন। প্রতি বছর প্রশাসনের মাঠ পর্যায় থেকে সারা দেশের আইন শৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন সহ আলোচিত সমস্যা নিয়ে সরকারের কাছে আসে অসংখ্য প্রস্তাব। জেলা প্রশাসক সম্মেলনে এসব প্রস্তাবের উপর আলোচনা করেই তা বাস্তবায়নে সিদ্ধান্ত নেওয়া হয়। এবার ৩০টি কার্য অধিবেশনের মাধ্যমে ৩ দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার সকালে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনের উদ্বোধন করার পরেই ডিসিদের দেয়া ৩৫৪টি প্রস্তাবের উপর বিভিন্ন অধিবেশনে আলোচনা হবে। এ উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানান, প্রধান নির্বাচন কমিশনার ও দুদক চেয়ারম্যানের সঙ্গেও রয়েছে অধিবেশন। ১২৫০ প্রস্তাব এসেছিল, এর মধ্যে থেকে আমরা ৩৫৪টি প্রস্তাব বাছাই করেছি। এবারের প্রধান প্রধান আলোচ্য বিষয়সমূহ হবে, আপনারা অনুমান করতে পারেন, ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারকরণের, শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণের পরিষেবার উন্নয়ন। তবে এবার সম্মেলনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে জানান তিনি। মোবাইল কোর্ট আইন ২০০৯-এর বিধিমালা তৈরি করার জন্য একটা প্রস্তাব আছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরত অবস্থায় বডি ক্যামেরা রাখার জন্য প্রস্তাব, মারণাস্ত্র ও সররাগুলি ব্যবহার নিষিদ্ধকরণের প্রস্তাব আছে। পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে যে জটিলতা, অনিয়ম ইত্যাদি আছে, সেখানে জেলা প্রশাসকের একজন প্রতিনিধিকে এই কমিটিতে রাখার প্রস্তাব। গত বছর ডিসি সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত সমূহের মাত্র ৪৬% এ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। পারফরম্যান্সে কিছুটা প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গ্রীষ্মের আগে বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ শুরু করবে ভারতের আদানি পাওয়ার। সূত্রের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার আদানি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিবিডিবির মধ্যে ভার্চুয়াল বৈঠকও হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শীঘ্রই ১০৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে এর আগে দাম ও কর ছাড়ের বিষয়ে পিডিবি যে প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে আদানি। মূল্য পরিশোধের জটিলতার কথা বলে আওয়ামী সরকার পতনের পর গত বছরের ৩১ আগস্ট বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামায় ভারতের আদানি পাওয়ার। শীত মৌসুমের চাহিদা বিবেচনায় একই বছরের নভেম্বরে বন্ধ করে দেয় ৮০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি কেন্দ্রের উৎপাদন। তবে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করেছে, গ্রীষ্মের আগে পুরোদমে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে পিডিবির অনুরোধে সাড়া দিয়েছে আদানি, যা কার্যকর হতে পারে আগামী সপ্তাহের মধ্যে। তবে দাম কমানো এবং কর ছাড়ের মতো বিপিডিবির অনুরোধগুলো প্রত্যাখ্যান করেছে ভারতীয় প্রতিষ্ঠানটি। তথ্যসূত্র হিসেবে গত মঙ্গলবার আদানি পাওয়ার পিডিবির ভার্চুয়াল বৈঠক ও ২ জন কর্মকর্তার কথা উল্লেখ করেছে রয়টার্স।
রয়টার্স জানায় আদানি পাওয়ার $1 মিলিয়ন কম কোনো ছাড় দিতে রাজি নয়। এক্ষেত্রে সমঝোতার বিষয় জানতে বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থাটি। যোগাযোগ করা হয়েছিল আদানি পাওয়ারের এক মুখপাত্রের সঙ্গেও, তবে তারা কেউই তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি। গত ডিসেম্বরে প্রায় পিডিবির কাছে আদানির পাওনা ছিল প্রায় $900 মিলিয়ন, যদিও সংস্থাটির দাবি এর পরিমাণ $650 মিলিয়ন। রয়টার্স বলছে আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের চুক্তি এবং পরবর্তীতে তৈরি হওয়া বিরোধ দেশটির বিদ্যুৎ খাতের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুপক্ষের সমঝোতা এবং স্বচ্ছতা বজায় রাখাটা এই সম্পর্কের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। আগামী দিনগুলোতে বিরোধ নিষ্পত্তি এবং চুক্তির শর্ত পুনর্বিবেচনা বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের প্রবণতা বাড়ছে। গত আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত 6 মাসে বন্ধের জন্য আবেদন করেছে 152টি প্রতিষ্ঠান। এর মধ্যে 112টি নিবন্ধন বাতিল করেছে আরজেএসসি। উদ্যোক্তারা বলছেন, সুদের হার বৃদ্ধি, জ্বালানি সংকট সহ রাজনৈতিক স্থিতিশীলতা না আসায় ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন অনেকে। এদিকে কর্মসংস্থানের নেতিবাচক প্রভাব ঠেকাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের কারণ ক্ষতি দেখার তাগিদ অর্থনীতিবিদদের। উচ্চ সুদের হার, ঋণ প্রবাহে ধীরগতি, ডলার সংকটে কাঁচামালের ঘাটতিতে উৎপাদন ব্যয় বৃদ্ধি সহ নানামুখী প্রভাব মোকাবেলা করছে ব্যবসা উদ্যোগগুলো। পাশাপাশি আগের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে অনিয়ম দুর্নীতি করায় রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমিত হয়ে আসছে অনেকের ব্যবসার সুযোগ। কোম্পানি নিবন্ধনদাতা সরকারি সংস্থা আরজেএসসি সূত্র বলছে, গেল বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি এই 6 মাসে কোম্পানি বন্ধ করতে চেয়ে আবেদন জমা পড়েছে 152টি। এর প্রেক্ষিতে 112টি কোম্পানির নিবন্ধন বাতিল করা হয়েছে। আর গেল বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 6 মাসে বন্ধ হয়েছে 126টি প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোয় তারা বিপাকে আছেন। এছাড়াও জ্বালানি সংকট ও পুরোপুরি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসায় কোম্পানি বন্ধের প্রবণতা বাড়তে পারে। ব্যবসা বন্ধ না হলে কোম্পানি ওয়াইন্ড আপ করা হয় না, কিন্তু ব্যবসা বন্ধ হলেই যে কোম্পানি ওয়াইন্ডিং আপ হবে তাও কিন্তু না। ফলে দেখা যাচ্ছে যে আমাদের একদিকে যেমন ইকোনমি যে ধরনের চাপ ফেস করছে, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক যেই প্রেশারগুলো আছে আমাদেরকে, বিশেষ করে ইন্টারেস্ট রেট এবং ক্রেডিট কন্ট্রাকশন, এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে এফেক্ট করছে। কোম্পানি বন্ধ হলে কর্মসংস্থান কমবে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। এমন বাস্তবতায় কোম্পানি বন্ধের কারণ খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এটা আমাদের উন্নয়নের গতিধারা বিপরীতমুখী কার্যক্রম একটা, এটা আমাদের স্বাভাবিক এবং আগামী ভবিষ্যতের যে উন্নয়নের গতিধারা সেটাকে ব্যাহত করতে পারে। কী কারণে এত বেশি সংখ্যক কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করছেন, এর সহযোগিতা বা প্রদান করে এই বন্ধ হওয়ার কার্যক্রমটাকে বন্ধ হতে। আরজেএসসির তথ্য মতে জানুয়ারি পর্যন্ত নিবন্ধিত কোম্পানির সংখ্যা 2,99,413টি। এর মধ্যে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যাই 2,16,965টি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রীদের কাছে থেকে বিমান ভাড়া হিসেবে সরকার নির্ধারিত 1,67,000 টাকার বেশি নিলে এজেন্সি নিবন্ধন ও জামানত বাতিল করা হবে। শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। উমরা যাত্রীর নাম, পাসপোর্ট নাম্বার উল্লেখ করে বুকিং করতে হবে এবং এই বুকিং থাকবে 3 দিন পর্যন্ত। 3 দিনের ভিতরে যদি টিকিট পারচেজ না করে তাহলে এই টিকিটগুলো ক্যান্সেল হয়ে যাবে। কারা বিমানের টিকিটের দাম বাড়ালো, এর পিছনে কারা কারা সক্রিয়, এগুলো তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। আমরা তাদের লাইসেন্স ক্যান্সেল করে দেব। 2, তাদের কিছু জামানত আছে আমাদের, সেই জামানত আমরা বাজেয়াপ্ত করে ফেলব। 3, অপরাধের মাত্রা অনুযায়ী আমরা ক্রিমিনাল মামলা এটাও দায়ের করতে পারি। বিড়ি, সিগারেট সহ তামাক ব্যবহার কমাতে সঠিক পথে বাংলাদেশ হাঁটছে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ভ্যাট বাস্তবায়ন ও আইটি বিভাগের সদস্য বেলাল হোসেন চৌধুরী।
শনিবার সকালে রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয়ে আয়োজিত জনস্বাস্থ্য সুরক্ষা ও সিগারেটে কার্যকর করারোপে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর ভূমিকা শীর্ষক কর্মশালায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় তামাকের ব্যবহার রোধে এসব পণ্যে কর বাড়ানোর চেয়ে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে যুক্তি তুলে ধরেন তিনি। কর্মশালায় জানানো হয়, তামাক ব্যবহারের হার বিচারে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশে বছরে গড়ে প্রায় 1.5 লাখ মানুষের মৃত্যু হয় তামাকজনিত রোগে। 15 বছরের ঊর্ধ্বে প্রায় 36% নাগরিক এদেশে তামাক ব্যবহার করে থাকেন। চলচ্চিত্র নির্মাণে আগ্রহী তরুণদের তুলে আনার লক্ষ্য নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে দেশের 8টি বিভাগে শনিবার থেকে শুরু হলো 5 দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এই কর্মশালার প্রথম দিনে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি 8 জন তরুণ নির্মাতা আয়োজিত এই কর্মশালাগুলো পরিচালনা করবেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে গল্প বলা, চিত্রায়ন, প্রযোজনা, সম্পাদনা, চলচ্চিত্রের প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান উপদেষ্টা। আই হোপ আমাদের গভর্নমেন্ট যাওয়ার আগে এটা শেষ করে দিয়ে যেতে পারবে। যদি করে দিয়ে যেতে পারে তাহলে আমি এটুকু বলতে পারি যে এই যে আপনাদের এখানে এত ট্যালেন্ট দেখছি এবং আই এম শিওর ওয়ার্কশপের পরে আপনাদের মধ্যে আগুনটা আরও জ্বলে উঠবে। এই যারা বেরোচ্ছে বা আপনাদের আগেও যারা বেরিয়েছে বিভিন্ন জায়গা থেকে, তাদের প্রত্যেকের তখন একটা কাজের জায়গা তৈরি হবে, যেটা এখনও আসলে ঠিক স্মুথ না। প্রবাসের সময় আরও থাকছে, ইরানের 90% তেল রফতানি আটকে দিতে কাজ শুরু যুক্তরাষ্ট্রের। অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ার শঙ্কা, পরমাণু কর্মসূচি রুখতে নতুন পদক্ষেপ। ফেনীর দাগনভূঞা উপজেলায় প্রায় 3 লাখ মানুষের বসবাস, অথচ প্রায় 1 যুগ আগে ভূমি অধিগ্রহণ হলেও এখনও নির্মাণ হয়নি ফায়ার স্টেশন। এই অবস্থায় ছোট বড় যে কোনো অগ্নিকাণ্ডে জানমালের নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনী শহর থেকে 25 কিলোমিটার দূরত্বে দাগনভূঞা উপজেলায় 50,000-এরও বেশি পরিবারের জনসংখ্যা প্রায় 3 লাখ। এই বিশাল জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তায় নেই ফায়ার সার্ভিস স্টেশন। 2010-11 অর্থ বছরে এখানে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2014 সালে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে দাগনভূঞায় 22,21,005 টাকায় 33% জায়গা অধিগ্রহণ করা হয়। 2022 সালে আগের প্রকল্পের আওতায় দাগনভূঞা স্টেশনটির লোকবল নিয়োগ দেওয়া হয় 13 জন, কিন্তু সেখানে স্টেশন না থাকায় নিয়োগপ্রাপ্তরা কাজ করছেন ফেনীর এই ফায়ার সার্ভিস স্টেশন সহ বিভিন্ন স্টেশনে। এই জনপদে কোথাও অগ্নিকাণ্ড হলে ফেনী শহর থেকে আসতে হয় ফায়ার সার্ভিসকে। দূরত্ব বেশি হওয়ায় এবং দেরিতে পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। এতে সর্বশান্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীরা। আগুন লাগার পরে আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিয়েছি, থানা প্রশাসনে খবর দিয়েছি, কিন্তু ফায়ার সার্ভিস আসতে এত সময় নিয়েছে যে ততক্ষণে আমার দোকানের সকল মালামাল, ইলেকট্রনিক্স মালামাল পুড়ে ছাই। দেখা যাচ্ছে 1-2 ঘন্টা পরে ফায়ার স্টেশন আমাদেরকে সার্ভিস দিতে আসে, এর ফাঁকে আগুন লাগি সব ছাই হয়ে যায়। দাগনভূঞাতে একটা ফায়ার স্টেশন স্থাপন করে দাগনভূঞাবাসী জানমাল যেন নিরাপত্তা যেন এখানে করা হয়। নতুন প্রকল্প অনুমোদনের অপেক্ষার কথা জানান ফায়ার সার্ভিসের জেলা কর্মকর্তা। 33% একটা জায়গা আমরা অধিগ্রহণ করা হয়েছে। পরবর্তীতে এটাকে আবার 1 একর করার জন্য আবার নতুন ডিপিপিতে এটা একটা নতুন প্রকল্পে এটা স্থান পেয়েছে এবং এটা চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকের থেকে অনুমোদন পাওয়ার জন্য চূড়ান্ত পর্যায়ে আছে। ফেনী ফায়ার সার্ভিসের তথ্য মতে দাগনভূঞায় গত বছরে 19টি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় 30 লাখ টাকা। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। চট্টগ্রাম নগরীর সড়কগুলো যেন মরণ ফাঁদ। 20টি পয়েন্টে প্রায় ঘটছে দুর্ঘটনা। তথ্য বলছে গত 8 বছরে 1000-এর বেশি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 650 মানুষ। চালকের বেপরোয়া গতির পাশাপাশি ট্রাফিক অব্যবস্থাপনাকে দোষছেন বিশেষজ্ঞরা। স্বাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জিইসির মোড় সড়কের এই অব্যবস্থাপনা বলে দিচ্ছে যানবাহন এড়িয়ে রাস্তা পারে পারে কতটা অসহায় নগরবাসী। ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না থাকায় এভাবে রাস্তা পার হতে হয় পথচারীদের।
গবেষণার তথ্য মতে 2017 সাল থেকে এই পর্যন্ত 1000-এর বেশি দুর্ঘটনায় সড়কে ঝরেছে প্রায় 650 প্রাণ। নিহতদের 58%ই পথচারী, আর 17% মোটরসাইকেল আরোহী। এছাড়া 10% থ্রি হুইলার, 8% ফোর হুইলার এবং 7% বাইসাইকেল চালক। পথচারীদের পারাপারের ব্যবস্থাগুলো যেমন অপ্রতুল, পাশাপাশি হাঁটা চলার জায়গাটা অপ্রতুল এবং তাদের ভিতরে সচেতনতার অভাবটাও রয়েছে। এবং চালক এখানে যেহেতু হেভি ভেহিকেল চলে, হেভি ভেহিকেলের সাথে পথচারীদের সংঘর্ষের হারটা এখানে অনেক বেশি। দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পাহাড়তলির সিটি গেট, পতেঙ্গার খেজুরতলা, চরপাড়া ঘাট, ইপিজেড মোড়, বারুনি ঘাট, বারিক বিল্ডিং মোড়, টাইগার পাস সহ 20টি পয়েন্টকে চিহ্নিত করা হয়েছে। থানা হিসেবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা নগরীর বায়েজিদ। শহরের 10টি ফুটওভার ব্রিজ থাকলেও ইপিজেড এলাকার 3টি এবং বাবা স্কুলের 1টি ছাড়া আর কোনো ফুটওভার ব্রিজ ব্যবহারে উদাসীন পথচারীরা। ইন্টারসেকশনগুলো এবং রোডের যে ডিজাইন, সেই ডিজাইনেও কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি কিন্তু আছে। তো সেগুলো আসলে ভালোভাবে ইনভেস্টিগেট করা দরকার, এই 20টা পয়েন্টের কোন পয়েন্টে কী ধরনের ত্রুটি আছে। এদিকে নগরীর সবগুলো গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কের ফুটপাত হকারদের দখলে, আবার রাস্তার একটি অংশে অবৈধ পার্কিংয়ের পাশাপাশি বেচাকেনায় ব্যস্ত ভ্যান গাড়ির পণ্য বিক্রেতারা। এমন বাস্তবতায় পথচারীকে বাধ্য হয়ে চলতে হয় মূল রাস্তায়। এতেও ঘটছে সড়ক দুর্ঘটনা। তবে ফুটপাত দখল কিংবা ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থার একক দায় নিতে রাজি নয় স্থানীয় প্রশাসন। ফুটপাতের উপরে যে দখল বেদখলের বিষয়টি, এটা আসলে ট্রাফিক পুলিশ কিংবা পুলিশের উপর ওইভাবে বর্তায় না। এটার জন্য এটাকে অমুক্ত করার জন্য, এটাকে পরিষ্কার করার জন্য কর্পোরেশনের একটা ভূমিকা আছে এবং কর্পোরেশন যখনই এটা উচ্ছেদ করার ক্ষেত্রে পুলিশের সহায়তা চায়, আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সবসময় এটা সহযোগিতা দিয়ে থাকি। 60 বর্গ মাইলের এই নগরীতে ছোট বড় সড়ক রয়েছে 800 কিলোমিটারের বেশি। চালকের বেপরোয়া গতির পাশাপাশি ফুটপাত ছেড়ে পথচারীদের রাস্তায় নেমে আসার কারণে দুর্ঘটনায় প্রাণহানি যেমন বাড়ছে, ঠিক তেমনি এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না সরকারি সংস্থাগুলো। কারণ এই বন্দর নগরীর পুরো ট্রাফিক ম্যানেজমেন্টেই ত্রুটিপূর্ণ, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাষ্ট্রীয় শ্রদ্ধার মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হলো দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে। শনিবার গুণী এই শিল্পীর মরদেহ কলকাতার শিক্ষা সংস্কৃতির প্রাণকেন্দ্র রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হলে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। গান স্যালুটের মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হলো দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে। এ সময় উপস্থিত সবাই 1 মিনিট নীরবতা পালন করেন। পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান, শিল্পী ও সংস্কৃতি অনুরাগীরাও সেখানে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ যে বাংলা ভাষার এবং আর কোনো ভাষার নয়, যেটা সোচ্চারে বলতে লজ্জা পেতেন না যে প্রজন্মর শিল্পী, সেই প্রজন্মর হয়তো শেষতম মানুষ প্রতুল মুখোপাধ্যায়। দেশকে ভালোবাসাই তো পরম রোমান্টিকতা, মানুষকে ভালোবাসাই তো পরম রোমান্টিকতা। সেই কারণে গানের মধ্যে দেখবেন যে একটা ঢেউ খেলানো, একটা রোমান্টিক সুর আছে, একটা ঢেউ খেলানো বিষয় আছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী নিয়ে প্রয়াত সঙ্গীত শিল্পীকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হলে গুরুতর অবস্থায় বেশ কয়েক সপ্তাহ ধরেই কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। গেল সোমবার তার অন্ত্রে অস্ত্রোপচার হওয়ার পরই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শনিবার সকালে 83 বছরের প্রবীণ এই গুণী শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই শিল্পীর জন্ম বাংলাদেশের বরিশালে। মৃত্যুর কয়েকদিন আগে পর্যন্ত বাংলাদেশ বাংলাকে শ্রদ্ধা জানিয়ে গান করেছেন। তার মৃত্যুতে বাঙালি সংস্কৃতিতে গভীর ক্ষত তৈরি হলো বলেই মনে করছেন সংস্কৃতি প্রেমীরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ইরানের 90% তেল রফতানি আটকে দিতে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানান যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি বলেন, প্রতিদিন 15 থেকে 16 লাখ ব্যারেল তেল রফতানি করে থাকে ইরান। এটিকে 1 লাখে নামানোর জন্য কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। গেল সপ্তাহে ইরানকে পরমাণু খাতে এগিয়ে যাওয়া থেকে রুখতে সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে লন্ডনে লিফলেট বিতরণ করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্যরা যেন লন্ডনের শহীদ মিনারে ঢুকতে না পারে সে বিষয়ে আহ্বান জানান তারা। স্থানীয় সময় শুক্রবার বাদ-জুমা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের নেতৃত্বে ইস্ট লন্ডন মসজিদের সামনে লিফলেট বিতরণ করা হয়। শেখ হাসিনা এবং তার রেজিমকে দেশের বাইরে তারা অর্থ পাচার করেছে এবং লুটকারীদেরকে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে বিচারের জন্য ভারতকেও আমরা অনুরোধ জানাবো যে ভারত বাংলাদেশকে এনিমি হিসাবে ট্রিট না করার জন্য, কারণ শেখ হাসিনাকে হ্যান্ডওভার করে বাংলাদেশের সাথে বন্ধুত্বের পরিচয় দেওয়া হোক। আমরা চাই যে ভারত নেইবারিং কান্ট্রি হিসাবে একটা দেশের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু ভারত আমাদের দিকে চোখ রাঙালে এটা আমরা বরদাস্ত করতে পারবো না। যত দ্রুত সময়ের মধ্যে যত লেট করবে জাতীয় নির্বাচন দিতে বাংলাদেশে তত ঝামেলা থাকবে। এই যে আওয়ামী দূষরদেরকে মোকাবেলা করার জন্য একটি গণতান্ত্রিক সরকার লাগবে। যতক্ষণ না পর্যন্ত গণতান্ত্রিক সরকার না আসবে ততদিন পর্যন্ত একটা ঝুঁকির মধ্যে থাকবে। এই ঝুঁকিমুক্ত বাংলাদেশ করতে হলে যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক সরকার হতে হবে। মালদ্বীপে অবস্থানরত অভিবাসীদের বায়োমেট্রিক তথ্য হালনাগাদের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 15 মার্চের মধ্যে না দিলে অবৈধভাবে অবস্থানকারী ও প্রতিষ্ঠানকে বিদেশি কর্মী নিয়োগকারী ডিজিটাল সিস্টেম থেকে বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে। দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় নিয়ম কানুন মেনে বায়োমেট্রিক সম্পূর্ণ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাই কমিশনার। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। বরাবরই বিদেশি কর্মীদের জন্য মালদ্বীপ একটি পছন্দের গন্তব্য। ভারত মহাসাগরের কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পর্যটন, মৎস্যসহ নানা খাতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্মীদের অবাধে কাজ করার সুযোগ দিয়ে আসছে দেশটি। এবার অবাধে কাজ করা বিদেশি কর্মীদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মালদ্বীপে অবস্থানরত সব অভিবাসীদের সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে আগামী 15 মার্চের মধ্যে বায়োমেট্রিক আপডেট করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে দেশটি। অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক্সপ্যাট সিস্টেম বা বিদেশি কর্মী নিয়োগকারী ডিজিটাল সিস্টেম থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বৈধ ও অবৈধ প্রবাসীরা। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত অভিবাসন বিভাগের কয়েকটি অভিযানে অসংখ্য অবৈধ অভিবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ছিল প্রবাসী বাংলাদেশি। তাদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ইমিগ্রেশন বিভাগ আপনার যে অভিযানটা চালাচ্ছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের লোক কিন্তু বেশি ধরা পড়ছে। মালদ্বীপে একটা সিস্টেম শুরু করছে আগের মতো, এখন বর্তমানে মালদ্বীপে থাকা সুযোগ সুবিধা একবারে খারাপ হয়ে গেছে। যদি দুই দেশের কূটনীতিক মহলে বসে আলোচনা করে এই বিষয়টা একটু সুন্দর সমাধান করা যায়, তাহলে হয়তো মালদ্বীপ থেকে আমরা ওদের ভবিষ্যতে আমরা অধিক পরিমাণে রেমিটেন্স পাঠাতে আগ্রহ হব। এদিকে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বায়োমেট্রিক সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাই কমিশনার। আগামী মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত সময়সীমা প্রদান করা হয়েছে। এর মধ্যে সকলকেই যারা প্রবাসী আছেন তাদেরকে রেজিস্ট্রেশন এবং হাতে যে ছাপ রয়েছে সেটি প্রদান করতে হবে। সম্প্রতি সরকারি গেজেট প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছেন, যা প্রাথমিকভাবে মালে সহ এর আশপাশের দ্বীপগুলোতে কার্যকর করা হয়েছে। সময় সংবাদ, মালদ্বীপ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আগে জাতীয় নির্বাচনের পক্ষে বিএনপি, সংস্কারের ফয়সালা চায় জামায়াত। স্থানীয় সরকারের ভোট ও আওয়ামী লীগ নিষিদ্ধে গুরুত্ব অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। কোনো সংস্কার চাপিয়ে দেওয়া হবে না, বাস্তবায়ন করবেন রাজনীতিকরাই, বললেন প্রধান উপদেষ্টা। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হওয়া জরুরি। এবং জাতীয় নির্বাচনে 1.5 কোটি প্রবাসীর অনলাইনে ভোট নেওয়ার চিন্তা। সাইবার নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ। সুযোগ পেলে মজবুত হবে গণতন্ত্রের ভিত্তি, বলছেন বিশ্লেষক।
এ ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়।